نحمد ونصلي على رسوله الكريم বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে দেখতে আজকে তারাবির 5টা হয়ে গেছে। কালকে ষষ্ঠ তারাবি। ইনশাল্লাহ এরপর থেকে কালকের পর থেকে 10টায় ক্লাস হবে ইনশাল্লাহ। আর হচ্ছে নিশ্চয়ই আপনারা নামাজ কালাম, রোজা, ইবাদত বন্দেগীতে মশগুল আছেন। পাশাপাশি আইএলটিএস পড়াশোনাটাও করে যাবেন ইনশাল্লাহ, যতটুকু সম্ভব হয়। সময় নষ্ট করবেন না। আপনি পরিপূর্ণ রেস্ট নেন, পরিপূর্ণ ইবাদতবন্দি করেন, আর পরিপূর্ণভাবে পড়াশোনা করেন। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আপনার ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং এর আগে আমার কিছু প্রশ্ন আছে। ইনফরমেশন ম্যাচিং এর আগে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ফিলিং দ্য ব্লাঙ্কসটা পড়ছেন কিনা। ইনফরমেশন ম্যাচিং এর আগে আমার কথা হচ্ছে আপনি টেবিল কমপ্লিশনটা পড়ছেন কিনা। ইনফরমেশন ম্যাচিং এর, সরি, ফিলিং দ্য ব্লাঙ্কস তো আসলে টেবিল কমপ্লিশনও তো এক ধরনের ফিলিং দ্য ব্লাঙ্কসই। সো আপনি এই যে এই প্রথমে সকল ফিলিং দ্য ব্লাঙ্কসটা পড়ে শেষ করে ফেলেন, সকল ট্রু ফলস নট গিভেন শেষ করে ফেলেন, তারপর সকল লিস্ট অফ হেডিংস পড়েন। এই 3-4টা কোশ্চেন টাইপ ছাড়া ফিলিং দ্য ব্লাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, তারপর এমসিকিউ, তারপর হচ্ছে আপনার এই যে সামারি কমপ্লিশন, সামারি কমপ্লিশনও তো একটা ফিলিং দ্য ব্লাঙ্কসই। সো এগুলো এগুলো পরীক্ষায় মাস্ট থাকেই, নিশ্চিত ইনশাল্লাহ। আর ইনফরমেশন ম্যাচিং 50-50 চান্স, থাকতেও পারে নাও থাকতে পারে। নেম ম্যাচিং 50-50 চান্স, থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর এমসিকিউ নর্মালি সবসময় থাকে, এমসিকিউ মাস্ট। সো এই ইনফরমেশন ম্যাচিং এগুলো হচ্ছে আপনার মিনিং বেসড কোশ্চেন, যে এটার অর্থটা কি, কোন ধরনের ইনফরমেশন দেয়া আছে, আর এটা প্যাসেজের কোথায় বলা আছে। তো সবাই একটু ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 2 পেজ নাম্বার 28 এই বইটা সবাই বের করেন। আর যারা জিটি ক্যান্ডিডেট আছেন, এই সকল কঠিন টাইপস গুলো আপনাদের প্যাসেজ 3-তে থাকে। ওকে, প্যাসেজ 3-তে থাকার কারণে ডিফিকাল্টি লেভেল একদম সেম একাডেমিকের মতোই হয়, ডিফিকাল্টি লেভেলটা একাডেমিকের মতোই হয়। সো আর যারা জিটি ক্যান্ডিডেট তাদের পরশুদিন, পরশুদিন মেইন ক্লাসের বাইরে এক্সট্রা অ্যাডিশনাল ক্লাস হবে, যেটা জিটি বই থেকে নেওয়া হবে, জাস্ট মানে মনের ভয়টা কাটানোর জন্য জিটির বই থেকে ক্লাস হবে। সো কি বললাম ভাই, যে আগে ফিলিং দ্য ব্লাঙ্ক শেষ করেন, ট্রু ফলস নট গিভেন শেষ করেন, লিস্ট অফ হেডিং শেষ করেন, এমসিকিউ শেষ করেন, তারপর আপনি হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এগুলো সব একটানা পড়ে ফেলবেন। এগুলো হচ্ছে মিনিং বেসড কোশ্চেন, এগুলো পরীক্ষায় থাকতেও পারে নাও থাকতে পারে। নেম ম্যাচিং পরীক্ষায় আসতেও পারে নাও থাকতে পারে, নাও আসতে পারে। আচ্ছা, যে কথাটা বলেছিলাম যে রিডিং এর ইমপ্রুভমেন্টটা স্লো হয়, আহ কাজে এটা 1-2 দিন পরেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা এরকম না। মিনিং, ভোকাবুলারি, প্যারাফ্রেজ এগুলো সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আমাদের যে বাংলা এক্সপ্লানেশন সলিউশন বই রয়েছে সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমাদের যে মিনিং বা অনুবাদের বই বই রয়েছে, ভোকাবুলারি পিডিএফ রয়েছে, প্যারাফ্রেজের পিডিএফ রয়েছে। আর সর্বশেষ যেটা সবচেয়ে ইফেক্টিভ সবসময় কাজে দিবে, সেটা হচ্ছে বাংলা এক্সপ্লানেশন সলিউশন। আর আপনি তাও বুঝতেছেন না, তাহলে আপনি আমাদের টেক কেয়ার ডিপার্টমেন্টের হেল্প নেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন। আপনি আমাদের এই যে টেক কেয়ার ডিপার্টমেন্টের যে নাম্বারটা আছে এখানে আপনি মুঠোফোনে বার্তা পাঠান যে আমি এটা বুঝতেছি না, অথবা সরাসরি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই অমুক বইয়ের অমুকই আপনার বাংলা এক্সপ্লানেশন সলিউশন দেখছি, আপনাদের মিনিং অনুবাদ বই দেখছি, প্যারাফ্রেজের বই দেখছি, তারপরেও কিছুতেই বুঝতেছি না। তো সেটা রেসপন্সিবিলিটি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমাদের। আপনাকে চেষ্টার পরেও যদি আপনি বুঝতে না পারেন, ওকে, সো এইটা অনেক সময় এরকম হয় যে ধরেন একটা বিষয় ক্লাসে আমি অনেক সময় নিয়ে বুঝাইছি, তখন আপনি আবার সেম জিনিসটাই বলতেছেন যে ভাই এটার সকল টিপস টিক্স গুলা বলেন তো। তো ঠিক আছে, আমি তাও অনেক সময় বলি, কারণ আমি চাই না যে কেউ বিরক্ত হোক আমার উপর। কিন্তু ধরেন আপনি আগে এই যেভাবে ক্লাসে বলতেছি এইভাবে আগে চেষ্টা করেন, তারপরও যদি সম্ভব না হয় তো নির্দ্বিধায় আমাদের সাথে আপনি কন্টাক্ট করেন। ওকে, আর হচ্ছে আপনি পারেন না, বোঝেন না, এই জন্য নিজেকে দুর্বল ভাববেন না। আপনি পারেন না, বোঝেন না জন্যই আমাদের এখানে ভর্তি হয়েছেন। সো কিছু ভুল যাবে, কিছু ইয়ে হবে, এটা খুবই স্বাভাবিক। এই ক্লাসটা শুধু একাডেমিকের জন্য না, যারা জিটি ক্যান্ডিডেট তাদের জিটি প্যাসেজ থ্রিতে ইনফরমেশন ম্যাচিং এই কোশ্চেন টাইপসটা থাকে। যারা জিটি ক্যান্ডিডেট তাদের
প্যাসেজ 3-তে এই প্রশ্নটা থাকে। আর একাডেমিক ক্যান্ডিডেট যারা, তাদের প্যাসেজ 2-তে থাকে। কিন্তু মিনিং বেসড, টিপস ট্রিক্স, এগুলো সব কিছু 100% সেম। প্রশ্নেও যা থাকে আপনার, একাডেমিকেও যা থাকে, আপনার জিটিতেও সেটাই থাকে। কেউ দিতে পারবেন, এটার দরকার নাই রিপা ম্যাডাম। আপনি আমাদের এই যে অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, এটা আপনার, আপনি অবশ্যই পাবেন। এটা আমাদের আমাদের থেকেই আপনি পাবেন, হ্যাঁ। সো এটা আমাদের দায়িত্ব আপনাকে দেয়া। তো এই যে অফিস হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, পেয়ে যাবেন। তো সবাই একটু এই যে একাডেমিক ক্যামব্রিজ 15 টেস্ট অন প্যাসেজ 2 পেজ নাম্বার 20, এই বইটা সবাই একটু বের করেন। আর আপনাদের কাছে তো মনে হয় এই এই বইয়ের পিডিএফটা দেয়া আছে, তাই না? ওকে, আমি আপনাদের এই বইটা দিচ্ছি। তো একাডেমিক ক্যামব্রিজ 15 পেজ নাম্বার 20। ওকে, ইনফরমেশন ম্যাচিং। প্রশ্ন শুনে কি বোঝা যাচ্ছে? যে এখানে একটা ইনফরমেশন থাকবে, আর ইনফরমেশনটা আপনাকে ম্যাচ করতে হবে, মিলাইতে হবে। এখানে একটা ইনফরমেশন থাকবে, ইনফরমেশনটা আপনাকে মিলাইতে হবে। ওকে, এই যে দেখেন বইয়ের মধ্যে, এই যে দেখেন বইয়ের মধ্যে এখানে হচ্ছে, বিসমিল্লাহ, এখানে হচ্ছে আপনার প্যাসেজ টু ড্রাইভারলেস কার্স। ড্রাইভারলেস কার্স মানে কি? যে গাড়িতে কোনো ড্রাইভার থাকবে না, অটোমেটিক ভাবে চলবে। টেসলা নামক একটা গাড়ি আছে, ইলন মাস্কের কোম্পানি। সো সেই গাড়িতে অটো, কানাডাতে বর্তমানে এটা চালু আছে। আপনি গাড়িতে বসে থাকবেন আর শুধু কমান্ড দিবেন। যে ধরেন আপনি আহ, এখন কোথায় আছেন? আপনি আছেন ঢাকা ইউনিভার্সিটির একটা হলে আছেন। শুধু ওকে বলবেন, জিপিএস এ শুধু ট্রাকে ওকে বলে দিবেন যে এয়ারপোর্ট, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল 3। একদম আপনাকে ওই সিগন্যাল ধরে 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 ওখানে নিয়ে পৌঁছায় দিবে। ওকে, আপনার শুধু ঘুমাইলেও হবে। তো এটা হচ্ছে ড্রাইভারলেস কার্স। তো এর বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে। কারণ বিশ্বে, বাংলাদেশে বিশেষ করে, এই বাংলাদেশের মতো দেশে এই ধরনেরই সম্ভব না। কারণ বাংলাদেশে চলে সবুজ বাতি, আর সেখানে গাড়ি থেমে থাকে। চলে হচ্ছে লাল বাতি, সেখানে সমানে গাড়ি চলতে থাকে। তো এটা আসলে নানান কন্ডিশনে কি কি সমস্যা এটা বলেছে। অনেক মানুষ জব হারাবে, এগুলো নিয়ে কথা বলা আছে। এগুলোতে আরো কি কি সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে, এগুলো নিয়ে এখানে কথা বলা আছে। সো ড্রাইভারলেস কার্স মানে যে গাড়িতে কোনো ড্রাইভার নাই। সো এখানে দেখেন আপনার প্রথম যে প্রশ্নটা, এখানে বলেছে হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। কোন সেকশনে ইনফরমেশনটা আছে? সাজ্জাদ প্লাবন, আমাদের 11-12 বাংলা এক্সপ্লানেশন সলিউশনটা এখনো হয়নি। এছাড়া 13, 14, 15, 16, 17, 18, 19 এসবগুলো আছে। ওকে, সো হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, মানে কোন সেকশনে এই ইনফরমেশনটা আছে, দ্যাটস ইট। সো এই ইনফরমেশন ম্যাচিং এর কোশ্চেনটা সলভ করার আগে একটা প্যাসেজে যত টাইপস এর কোশ্চেন থাকবে সেগুলো আগে সলভ করবে। ইনফরমেশন ম্যাচিং এর আগে দেখেন ফিলিং দ্য ব্লাঙ্কস আছে, তো এইটা আগে সলভ করবেন। এর আগে, এরপরে আছে হচ্ছে আপনার ডাবল এমসিকিউ। তো ডাবল এমসিকিউ, তারপরে হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্ক সলভ করার পরে তারপর ইনফরমেশন ম্যাচিংটা আনসার করবেন। আর ইনফরমেশন ম্যাচিং হচ্ছে এই যে লাইনটা 14, 15, 16, 17, 18, এই লাইনটা, এই ইনফরমেশনটা প্যাসেজের কোথায় বলা আছে, জাস্ট একটা ইনফরমেশন প্যাসেজের কোথায় বলা আছে, এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন। আমি আপনাদের এই এটা হাতে কলমে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আগে থিওরিটিক্যালি একটু আইডিয়া নেন যে আপনার ইনফরমেশন ম্যাচিং, এটার আপনার, আর লিস্ট অফ হেডিংস, এটার মধ্যে সামান্য একটু আকাশ পাতাল পার্থক্য আছে। দেখেন একটু লিখে নেন, আপনার খাতায় একটু লিখে নেন। লিস্ট অফ হেডিংস এবং ইনফরমেশন ম্যাচিং এর মধ্যে সামান্য একটু আকাশ পাতাল পার্থক্য। লিস্ট অফ হেডিংস মানে হচ্ছে পুরো প্যারাগ্রাফটাকে একটা লাইন দিয়ে প্রতিনিধিত্ব করা। মানে পুরো প্যারাগ্রাফ, সেখানে 5, 7, 10টা লাইন আছে, 10টা লাইনকে এক লাইনে বলবেন যে এখানে এটার মানে কি। আর এর আনসার বের করার জন্য পুরো প্যারাগ্রাফের অর্থ বুঝতে হবে। ওকে, লিস্ট অফ হেডিংস এর আনসার বের করার জন্য পুরো প্যারাগ্রাফের অর্থ বুঝতে হবে। আর ইনফরমেশন ম্যাচিং জাস্ট
একটা তথ্য, সাপোজ কথার কথা যে কানাডার একটা ব্যাংক স্টেটমেন্ট, সেটা আপনার 6 মাস মেয়াদি হয়। তো 6 মাস মেয়াদি হয়, এই তথ্যটা কোন প্যারাতে আছে, ABCDEFG। এখন সেখানে হুবহু সেম 6 মাস নাও থাকতে পারে, সেখানে থাকতে পারে যে যে হাফ টাইম অফ ইয়ার, হাফ অফ এ ইয়ার, অথবা হচ্ছে আপনার অ্যানুয়ালি, হাফ অ্যানুয়াল, অথবা হচ্ছে আপনার আহ, বলতে পারে যে আপনার ইটস বিটুইন 5 to 7। সো 5 to 7 মানে হচ্ছে 6 মাঝখানে পড়ে গেল। তার মানে হুবহু সেম শব্দে থাকবে না। আর ইনফরমেশন মানে কি, তথ্য, এই তথ্যটা কোথায় আছে, সেটা কোন প্যারাতে আছে, সেটা আনসার। আর লিস্ট অফ হেডিংস হচ্ছে একটা প্যারাগ্রাফের পুরো এই 6 7 10টা লাইনকে একটা লাইনে নাম দেয়া, একটা শিরোনাম। সো শিরোনাম হচ্ছে পুরো প্যারাটাকে প্রতিনিধিত্ব করবে, এই যে প্রতিনিধিত্ব করবে পুরো প্যারাটাকে, এটা হচ্ছে শিরোনাম। আর হচ্ছে ইনফরমেশন ম্যাচিং হচ্ছে এই তথ্যটা, শুধুমাত্র এই তথ্যটা প্যাসেজের কোথায় আছে। তো ইনফরমেশন ম্যাচিং এর জন্য পুরো প্যারাগ্রাফ পড়ার দরকার হয় না, শুধু তথ্যটা পেলেই হয়ে যায়। আর লিস্ট অফ হেডিংস এর জন্য মোটামুটি পুরো প্যারাটাই একটু জিস্ট বা সারমর্মটা বুঝতে হয়। ওকে, ও ভাই, সবার কি মোটামুটি আইডিয়া হয়েছে যে লিস্ট অফ হেডিংস আর ইনফরমেশন ম্যাচিং এর মধ্যে পার্থক্যটা কি? ও ভাই, বুঝতে পারছেন কি যে ইনফরমেশন ম্যাচিং আর লিস্ট অফ হেডিংস এর মধ্যে মানে মেইন পার্থক্যটা কোথায়? মেইন পার্থক্য হচ্ছে ইনফরমেশন ম্যাচিং হচ্ছে একটা ইনফরমেশন প্যাসেজের কোথায় আছে সেটা বের করতে হবে। আর হচ্ছে লিস্ট অফ হেডিংস হচ্ছে একটা হেডিং বা একটা শিরোনাম একটা প্যাসেজের মধ্যে কোথায় আছে সেটা বের করতে হবে। ওকে, দ্যাটস ইট। একটু লিখে নেন, হৃদয় দে ভাইয়া, আপনি একটু লিখে নেন, হ্যাঁ, মানে শুনলে হয়তো পরবর্তীতে আবার ভুলে যাবেন। ইনফরমেশন ম্যাচিং হচ্ছে জাস্ট এই একটা ইনফরমেশন বা একটা তথ্য প্যাসেজের মধ্যে কোন প্যারাতে আছে, এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। আর লিস্ট অফ, হৃদয় দে ভাই একটু লিখে নেন, সবাই লিখে নেন, যাতে পরবর্তীতে রিয়েলাইজ করতে পারেন, পরবর্তীতে এটা আপনি হচ্ছে। ওকে, এখন আমরা চলুন এই প্রশ্ন সলভ করার সিস্টেমটা কি। এই প্রশ্ন সলভ করার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা প্রশ্নের কিওয়ার্ড দাগাবো, মানে অর্থ সহ দাগাবো, হ্যাঁ। প্রথমে আমরা প্রশ্নের কিওয়ার্ড দাগাবো এবং বেটার হয় অর্থ। সো কিওয়ার্ড দাগানোর সময় ছোট করে মিনিংটা নেব। ও ভাই, একটু লিখে নেন না ভাই। ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং। সো ইনফরমেশন ম্যাচিংটা হচ্ছে আপনার প্রথমে আমরা প্রশ্নের কিওয়ার্ড দাগাবো, নাম্বার 1। এরপর হচ্ছে আমরা কিওয়ার্ড দাগানোর সময় ছোট করে মিনিংটা নেব, মিনিং, যে পুরো প্যাসেজে কি বলা আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর কিওয়ার্ড দাগানোর পর অন্য প্রশ্নের আনসার করতে থাকবো। ধরেন আগে ইনফরমেশন ম্যাচিং এর কিওয়ার্ডটা দাগাবো, এরপর অন্য প্রশ্নের আনসার করতে থাকবো। যখন অন্য প্রশ্নের কিওয়ার্ড বা মিনিং যেথায় মিলবে সেটাই
যখন এই প্রশ্নের কিওয়ার্ড বা মিনিং মানে ওই যে ছোট্ট তথ্যটা যে যেখানে মিলবে, যেই প্যারাতে মিলবে সেটাই আনসার। তারপর হচ্ছে এই প্রশ্নগুলো অল্প একটু মিললেই আনসার হয়ে যায়। ধরেন ওই যে বলছি যে কানাডার ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট কত মাসের থাকতে হয়, ধরেন 4 মাসের থাকতে হয়। সো কোয়ার্টার অফ এ ইয়ার, সো 4 মাসের থাকতে হয়। সো ছোট্ট এই ওয়ার্ডটা শুধুমাত্র কোথায় আছে, যে 4 মাসের কথাটা কোথায় বলা আছে, কোয়ার্টার এই কথাটা কোথায় বলা আছে, শুধুমাত্র এইটুক মাথায় নিলেই হবে যে এই প্রশ্নগুলো অল্প একটু মিললেই আনসার হয়ে যায়। আর এই প্রশ্নগুলোর সমার্থক অথবা একই বিষয়ের কথা কম থাকে। মানে একই বিষয়ের কথা কম থাকে বলতে এই যে বললাম যে কানাডার ব্যাংক স্টেটমেন্ট 4 মাসের হতে হয়, তো এই 4 মাসের কথা আর অন্য কোথাও থাকবে না, একটা প্যারাতেই থাকবে। সো এটা কম্পারেটিভলি সহজ আছে। একটুখানি যদি আপনার মানে গন্ধ বাসনা পান যে এটার আনসার, মোটামুটি ওইটাই আনসার হয়ে যায়। খুব বেশি পেঁচানো ঝামেলা এখানে থাকে না। তো সাধারণত একটা প্যারা থেকেই একটা প্রশ্নের আনসার হয়। শেষের দিকে যেসব প্যারাগ্রাফ খালি থাকবে সেসব প্যারা থেকে খুঁজলে দ্রুত আনসার পাওয়ার সম্ভাবনা। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আপনাকে যতটা প্যারাগ্রাফ দিবে সব প্যারাগ্রাফ আপনাকে পড়ায়া ছাড়বে, এমন না যে আননেসেসারি কোনো প্যারা আপনাকে দিবে। সো আপনাকে সব প্যারাগ্রাফ পড়ায়া ছাড়বে, আপনি যেন সেটা পড়েন। সো কেন পড়াবে? কারণ ওই পুরো যে প্যাসেজটা আপনাকে দিয়েছে, ওই ধরেন 1.5 পেজ 2 পেজ অথবা যেটাই থাকুক না কেন, ওইটা যেন মিনিংটা আপনি বুঝতে পারেন কিনা পুরোটা। এই জন্য শেষের দিকে দেখবেন যে কোন প্যারা থেকে কোনো আনসার হয়নি, কোন প্যারা থেকে আপনার আনসার বাকি আছে। তো শেষের দিকে এসে দেখবেন যে প্যারা থেকে আনসারটা বাকি আছে সাধারণত ওই প্যারাতেই আনসার হয়। আশা করি বোঝেন নাই। আচ্ছা, একটু লিখে নেন, তারপর হচ্ছে আমরা বিসমিল্লাহ। ওকে, সো সাধারণত একটা প্যারা থেকে একটা প্রশ্নের আনসার শেষের দিকে যেসব প্যারাগ্রাফ খালি থাকবে সেসব প্যারা থেকে খুঁজলে আনসার দ্রুত আনসার হবার সম্ভাবনা। ওকে। ওকে, তাহলে চলুন এখন আমরা এই যে ইনফরমেশন ম্যাচিং এর যে প্রথমে কিওয়ার্ড দাগানো সেটা দাগিয়ে ফেলি। সাধারণত একটা প্যারা থেকেই একটা প্রশ্নের আনসার, মানে ধরেন আপনার একটা প্যাসেজের মধ্যে পাঁচটা পাঁচটা প্যারাগ্রাফ আছে, অথবা একটা প্যাসেজের মধ্যে 7টা 8টা প্যারাগ্রাফ আছে। 7টা 8টা প্যারাগ্রাফের মধ্যে থেকে 6টার মধ্যে থেকে আনসার চলে আসছে, কোনো না কোনো আনসার এই এই প্যারাগুলোতে আপনি পাইছেন। সো একদম একটা বা দুইটা প্যারা একেবারে ফ্রেশ, সালাউদ্দিন ভাই, সেখান থেকে কিছুই আসে নাই। সো সেখান থেকে কিছুই আসে নাই, তাহলে ওই শেষের আনসারটা ওই প্যারাতে থাকার চান্সটা বেশি। যে যে প্যারাটা একেবারে খালি আছে, মানে কোনো আনসারই হয় নাই যেখান থেকে। সালাউদ্দিন ভাই বুঝতে পারছেন কি? মানে কোনো আনসার ফ্রেশ থাকবে, কোনো প্যারাগ্রাফ ফ্রেশ থাকবে না, সব প্যারা থেকেই কোনো না কোনো আনসার আসবে, এটা হচ্ছে ভাই মূল কথা। ওকে, তাহলে চলুন আমাদের আমাদের আজকের যে আমরা ফাইনাল পরীক্ষায় আনসার করব হচ্ছে প্রথমে আমরা অন্য প্রশ্ন আনসার করব, তারপর এসে এখানে আমরা আনসার করব। এটা কি বুঝতে পারছেন? ফাইনাল পরীক্ষায় আমরা প্রথমেই এরকম ভাবে এই যে ইনফরমেশন ম্যাচিং আনসার করব না, জাস্ট কিওয়ার্ডটা দেখা রাখবো। কিন্তু আজকে যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, এই জন্য আমরা ডিরেক্ট ইনফরমেশন ম্যাচিং এর আনসারটাই করি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এরকম ভাবে জাস্ট হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড গুলা দাগা রাখবো। সেই যে দেখেন প্রশ্নের কিওয়ার্ড, আর সবগুলা প্রশ্নে সব সময় আপনাকে বলা থাকবে, আপনাকে বলে দেওয়া থাকবে যে কোশ্চেনে কোশ্চেনের আনসারটা কি ট্রান্সফার করতে হবে, কিভাবে ট্রান্সফার করতে হবে, প্রশ্নের আনসারটা কি ট্রান্সফার করতে হবে, কিভাবে ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন, একটা নর্মাল নিয়ম। এটা আপনার মুখস্থ করার দরকার নাই, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, কাউকে বলার দরকার নাই। সবসময় এখানে বলে দেওয়া থাকবে যে রাইট দা কারেক্ট লেটার A to G, অথবা এইভাবে আনসার ট্রান্সফার করেন, এইভাবে ট্রান্সফার করেন, এগুলো সব বলে দেওয়া থাকবে। ঠিক আছে।
ওকে, সো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর কিওয়ার্ড গুলো নেই। দেখেন 14 নম্বরে কি বলেছে, রেফারেন্সেস টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, এমন একটা সময়ের কথা, এমন একটা অ্যামাউন্টের কথা হোয়েন এ কার ইজ নট ইন ইউজ, যখন একটা গাড়ি ব্যবহৃত হয় না। হোয়েন এ কার ইজ নট ইন ইউজ, আমাদেরকে আমাদেরকে একটা সময় বের করতে হবে, যে সময়ের মেনশন আছে যখন গাড়িটা ব্যবহৃত হয় না। শুধুমাত্র এই সিম্পল কথাটা প্যাসেজের কোথায় বলা আছে, এটা যদি আপনি মিনিং নেন তাহলে সবচেয়ে বেটার। যে একটা সময়ের উল্লেখ, একটা একটা সময়ের উল্লেখ একটা সময়ের উল্লেখ যখন নাকি, যখন একটা গাড়ি, একটা সময়ের উল্লেখ যখন একটা গাড়ি একটা সময়ের উল্লেখ যখন একটা গাড়ি ব্যবহৃত হয় না, একটা গাড়ি ব্যবহার হয় না। একটা সময়ের উল্লেখ যখন একটা গাড়ি কি ব্যবহৃত কি হয় না, একটা সময়ের উল্লেখ যখন একটা গাড়ি ব্যবহার হয় না বা ব্যবহৃত হয় না। সো জাস্ট এই কথাটা প্যাসেজের কথা কোথায় বলা আছে যে একটা সময়ের উল্লেখ, এই সময়টা এবং একটা গাড়ি ব্যবহৃত হয় না। ওকে, সো 15 নাম্বার, মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস, অনেক সুযোগ সুবিধা, শুধুমাত্র অ্যাডভান্টেজের জায়গায় এই আনসারটা হবে। অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস, সো কার মানি ভেহিকলস, ওকে, সো চালকবিহীন গাড়ি, একটা চালকবিহীন গাড়ির বিভিন্ন ধরনের সুবিধা ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। ইন্ডিভিজুয়াল মানে কি একাকিত্ব, ইন্ডিভিজুয়াল মানে কি একাকী, একাকী যারা রোড ব্যবহার করে। যেমন ধরেন একজন একজন হচ্ছে বয়স্ক মানুষ, সে একাকী যেভাবে গাড়ি রাস্তায় কিভাবে গাড়ি চালায়। একটা বাচ্চা মানুষ বা একটা অসুস্থ মানুষ, আহ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে একটু শারীরিকভাবে পরীক্ষার মধ্যে ফেলেছেন, বাচ্চা, বয়স্ক, মিডল, যে কারোর জন্য হোক, তারা একাকী কিভাবে চলতে পারে। সো ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স মানে এককভাবে রাস্তা ব্যবহারকারীদের জন্য, এককভাবে রাস্তা ব্যবহারকারীদের জন্য এই ড্রাইভারলেস কারের সুবিধা। ঠিক আছে ভাই? এককভাবে রাস্তা ব্যবহারকারীদের এককভাবে রাস্তা ব্যবহারকারীদের জন্য, এককভাবে রাস্তা ব্যবহারকারীদের জন্য চালকবিহীন গাড়ির সুবিধা, ড্রাইভারলেস কার্স বা চালকবিহীন গাড়ির সুবিধা। ড্রাইভারলেস কার্স এর এর সুবিধা, ওকে, ড্রাইভারলেস কার্স এর সুবিধা। তো এককভাবে রাস্তা ব্যবহারকারীদের জন্য, এককভাবে রাস্তা ব্যবহারকারীদের জন্য ড্রাইভারলেস ভেহিকলস এর সুবিধা। ঠিক আছে ভাই? এটা হচ্ছে এই কথাটা জাস্ট কোথায় বলা আছে। ও ভাই, যখন বাসায় পড়বেন তখন খুব তাড়াহুড়া করবেন না। খুব তাড়াহুড়া করলেন, এই এই দিয়েই হয়, সেই দিয়ে সে আনসার হয়, ফাইনাল পরীক্ষায় আপনি ধরেন পারলেন না, তাহলে কি লাভ হলো? আপনি অল্প পড়েন কিন্তু একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়েন, দেখবেন যে ভালো স্কোর করবেন। এরকমও আমি এক ফ্রেন্ডকে দেখেছি, জাস্ট ক্যামব্রিজের 2টা বই সলভ করছে। ক্যামব্রিজ 13 আর 14 ওই সময়, সো অনেকদিন আগের কথা। সো জাস্ট 2টা বই সলভ করছে, সে 7 পাইছে। এরকমও দেখছি যে এক আপু, সে ক্যামব্রিজ 6, 7, 8, 9, 10 5টা বই বুঝে বুঝে সলভ করছে, খুব ভালো মতো সলভ করছে, সেও 7 পাইছে। তো আপনি যখন বাসায় পড়বেন, আপনি কম কম পড়েন কিন্তু কোয়ালিটি পড়াশোনা যেন হয়, এই যে এভাবে আমি যেমন মিনিং ধরে ধরে বুঝা বুঝাই দিচ্ছি। সো তাহলে আপনার ফাইনাল পরীক্ষায় আপনি আনসার বের করতে পারবেন, আপনার ব্রেনে গেঁথে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16,
reference to the opportunity of choosing the most appropriate vehicle for each trip. সো রেফারেন্স টু দা অপরচুনিটি, একটা একটা হচ্ছে অপরচুনিটির একটা রেফারেন্স, অপরচুনিটির একটা রেফারেন্স দেয়া আছে। So, যেখানে আপনার চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, সবচেয়ে উত্তম, সবচেয়ে মানে যথার্থ গাড়িটা আপনি হচ্ছে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ট্রিপে। যেমন কানাডাতে আমি দেখেছি, উবারে যখন আমি গিয়েছি, এখানে আপনার শেয়ারিং সিস্টেম আছে। বাংলাদেশে শেয়ারিং শেয়ারিং সিস্টেমটা চালু হয়েছে কিনা আমার জানা নাই। এখানে শেয়ারিং সিস্টেম আছে। আপনি ধরেন উবারে উঠছেন, উঠে সে যাবে 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 তার সুবিধা মতো ওর যেখানে আপনি পৌঁছাবেন তার আশেপাশে আরেকজনকে উঠাবে। তো আপনার জায়গায় আপনাকে নামায় দিবে, তার জায়গায় তাকে নামায় দিবে। এতে করে সুবিধা হলো কি, যে আপনি কিছু ডলার কম ভাড়া দিতে পারবেন। আর অসুবিধা হলো কি, যে নির্দিষ্ট সময়ের চেয়ে খানিকটা সময় বেশি লাগবে, যেহেতু আর আরেকজনকেও সে উঠাবে অথবা আরেকজনকে সে নামায় দিবে। হয় আপনার সময় বেশি লাগবে, নয় তার সময়, মানে এখানে আপনার ডলার কম লাগতেছে, আর নতুন আরেকজন আপনার সাথে আছে, একটু সময়ের দিক থেকে একটু আপনি স্যাক্রিফাইস করতেছেন। আর ড্রাইভারের সুবিধা হলো যে ড্রাইভারের গাড়ি খালি থাকতেছে না, একজন থাকতে থাকতেই আরেকজন চলে আসতেছে। আচ্ছা, সো এখানে সবচেয়ে উপযুক্ত গাড়িটা মানে প্রত্যেক ট্রিপে, প্রত্যেক যাত্রায় সবচেয়ে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে উপযুক্ত গাড়িটা সিলেক্ট, সবচেয়ে উপযুক্ত গাড়িটা চুজ করার বা বাছাই করার সুবিধা প্রত্যেকটা ট্রিপে, প্রত্যেকটা ট্রিপে সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত গাড়ি বাছাই করার অপরচুনিটি বা সুযোগ, প্রত্যেকটা ট্রিপে সবচেয়ে উপযুক্ত গাড়ি বাছাই করার সুযোগ। প্রত্যেকটা ট্রিপে সবচেয়ে উপযুক্ত গাড়ি আপনার কি বাছাই করার সুযোগ। ওকে, প্রত্যেকটা ট্রিপে সবচেয়ে উপযুক্ত গাড়ি বাছাই করার সুযোগ। সো রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, প্রত্যেকটা ট্রিপে সবচেয়ে উপযুক্ত গাড়ি আপনার বাছাই করার সুযোগ। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 17, অ্যান এস্টিমেট অফ হাউ লং ইট উইল টেক টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস। এখানেও আমাদের মেইন প্রশ্নের একদম জিস্ট, সারমর্ম, মেইন কথাটা কি, মেইন কথা হচ্ছে হাউ লং, কত সময় লাগবে সেটার অনুমান, সময়ের অনুমান। ইট উইল ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে একটা বেশ কিছু বেশ কিছু সমস্যার, বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে আপনার একটা সময়ের অনুমান, যে কত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা যাবে। তাহলে আমাদের মেইন কথাটা কি, মেইন কথা হচ্ছে হাউ লং, কি পরিমাণ সময় লাগবে। হাউ লং, বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে, সমস্যার সমাধানের ব্যাপারে আপনার একটা সময়ের অনুমান। বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে, বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে একটা সময়ের অনুমান। ওকে, বেশ কিছু সমস্যার, বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে একটা সময়ের অনুমান।
বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে একটা সময়ের অনুমান। So an estimate of how long it will take to overcome a number of problems. So বেশ কিছু সমস্যার সমাধানের ব্যাপারে একটা সময়ের অনুমান। So এই কথাটা কোথায় বলা আছে? তারপর কোশ্চেন নাম্বার 18, a suggestion that the use of a driverless cars may have no effect on the number of vehicles manufactured. So a suggestion that the use of driverless cars may have no effect, কোনো ধরনের প্রভাব থাকবে না যতই আপনি ড্রাইভারলেস কার ইউজ করেন, সেটার কোনো প্রভাব থাকবে না। কিসের ব্যাপারে প্রভাব থাকবে না? আপনার অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড। সো ভেহিকলস, এটাকে আমেরিকাতে বলে এটাকে ভিয়াকল, আপনার বাংলাদেশে আমরা যেটাকে বলি ভেহিকল। আপনার হচ্ছে আপনি যেটাই বলেন, আমি গবেষণা করে দেখেছি যে রিডিং এর ক্ষেত্রে উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নেই। রিডিং এর উচ্চারণ যদি ভুলও হয়, তাও আপনি রিডিং এ 9 আউট অফ 9 পেতে পারেন। আচ্ছা, সো ড্রাইভারলেস কার্স ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না গাড়ির উৎপাদনের জন্য। গাড়ির উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না। গাড়ির উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না আপনি যতই ড্রাইভারলেস কার্স ব্যবহার করেন। ড্রাইভারলেস কার্স অথবা চালকবিহীন গাড়ি, চালকবিহীন গাড়ি ব্যবহার করলেও, চালকবিহীন গাড়ি ব্যবহারেও কোনো ধরনের প্রভাব পড়বে না। চালকবিহীন চালকবিহীন গাড়ি ব্যবহারেও চালকবিহীন গাড়ি ব্যবহারেও চালকবিহীন গাড়ি ব্যবহারেও চালকবিহীন গাড়ি ব্যবহারেও কোনো ধরনের প্রভাব পড়বে না। কিসের উপর? গাড়ির উৎপাদনের উপর। গাড়ির কিসের উপর প্রভাব পড়বে না? গাড়ির উৎপাদন, গাড়ি তৈরির ক্ষেত্রে। হ্যাঁ, মানে হচ্ছে গাড়ি তৈরি, গাড়ি তৈরির ক্ষেত্রে। এখন যখন আপনি ফাইনাল পরীক্ষায় মানে অন্য প্রশ্নের আনসারগুলো করে ফেলছেন, তখন আপনি বুঝবেন যে কোন প্যারাগুলো খালি আছে। অথবা অনেক সময় পেয়ে যাবেন যে হাউ লং, কি পরিমাণ সময়। এখানে বলছে কি পরিমাণ সময়, সময়ের অনুমান যে একটা সমস্যার সমাধানের ব্যাপারে, ওভারকামের নাম্বার অফ প্রবলেমস। তো সমস্যার সমাধানের ব্যাপারে কি পরিমাণ সময় লাগবে, এটা একটা ব্যাপার। আর আরেকটা বলছে যে অ্যামাউন্ট অফ টাইম। সো আগে দেখেন প্যাসেজের মধ্যে কোথাও সময়ের উল্লেখটা আছে কিনা, অথবা নির্দিষ্ট একটা স্পেসিফিক ভাবে এইটার আপনার এখানে অ্যামাউন্ট অফ টাইম, আর এখানে হচ্ছে হাউ লং, বা এখানেও অ্যামাউন্ট অফ টাইম। সো এই অ্যামাউন্ট অফ টাইম বা হাউ লং, এটা হচ্ছে ওভারকামের নাম্বার অফ প্রবলেম, সমস্যার সমাধানের ব্যাপারে। আর এই অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে যখন একটা গাড়ি ইউজ হয় না। সো পুরো প্যাসেজের মধ্যে দেখেন কোথায় সময় বা সংখ্যা উল্লেখ আছে। জি নাম্বারে আছে নেক্সট 10 ইয়ার্স, জাস্ট 10 ইয়ার্স একটা সময়। আর দেখেন কোথায় সময় বা সংখ্যা উল্লেখ আছে। আর কোথাও দেখেন এই যে 90% অফ ইটস লাইফ। সো 90 একটা সংখ্যা বা একটা সময়ের লাইফ অফ ইটস লাইফ, মানে জীবনের 90%। সো দুইটা একটা সময়। সো প্রথমে দেখি এইটা আসলে আমরা যা ভাবতেছি, এটা আসলে সেই ভাবনা কিনা, আমাদের ভাবনার সাথে তাদের ভাবনা মিল আছে কিনা। এই ভাবনা মানে থিঙ্কিং, কোনো মেয়ে মানুষের নাম না, ভাবনা মানে চিন্তা ভাবনা আর কি। সো এই আমাদের চিন্তার সাথে ওদের চিন্তাটা মিল আছে কিনা। সো কনকার্ড উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স। সো পরবর্তী 10 বছরের মধ্যে এটা কনকার্ড হবে, বিজয়ী হবে, সমস্যার সমাধান হবে। সো থ্রু রোবাস্ট অ্যান্ড টার্গেটেড রিসার্চ, বিশাল বড় একটা গবেষণা আহ, মাধ্যমে দিস ক্যান মোস্ট প্রবাবলি, এইগুলা সম্ভবত বি কনকার্ড, জয় করা যেতে পারে, কনকার্ড বা বিজয় করা যেতে পারে, সমস্যার সমাধান করা যেতে পারে উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স। পরবর্তী 10 বছরের মধ্যে এই সমস্যার সমাধান করা যেতে পারে। মোবিলিটি উইল চেঞ্জ ইন সাচ পোটেনশিয়ালিটি সিগনিফিক্যান্ট রয়েছে অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ সো মেনি আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস।
সাচ এস টেলিপ্রেজেন্স অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি। সো আরো অনেক জায়গায় পরিবর্তন হবে। সো তাহলে দেখি আমরা যে এখানে যেটা বলা আছে যে অ্যান এস্টিমেট অফ হাউ লং ইট উইল টেক টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস। তো দেখেন তো এটার সাথে মিলতেছে কিনা। এখানে বলছে কনকার্ড আর এখানে বলছে ওভারকাম এ প্রবলেম, দুটা সিনোনিম। এখানে বলছে কনকার্ড আর এখানে বলছে হচ্ছে ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, তো দুইটা সিনোনিম। এখানে বলছে হাউ লং, এস্টিমেট অফ হাউ লং, কি পরিমাণ সময় লাগবে, আর এখানে বলছে হচ্ছে নেক্সট 10 ইয়ার্স, এখানে বলছে হচ্ছে নেক্সট 10 ইয়ার্স। হাউ লং, নেক্সট 10 ইয়ার্স, কনকার্ড, ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস। সো দেখেন তো বুঝছেন কিনা, সবাই মিলতেছে কিনা। এটা কি সবাই বুঝতে পারছেন? কি পরিমাণ সময় লাগবে একটা সমস্যার সমাধান হতে, সেটার একটা এস্টিমেট, সেটা একটা অনুমান। তাহলে এটার আনসার কি হবে? এই যে জি নাম্বার, জি নাম্বার হচ্ছে এটার আনসার। তো এইভাবে আপনারা ডিরেক্ট শুধুমাত্র এই কথাটা কোথায় বলা আছে। আচ্ছা, আর এক জায়গায় দেখলাম যে এখানে আছে হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম। সো রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন ইউজ। আরেকটা সময় যখন একটা গাড়ি ব্যবহৃত হয় না। তো সময় পুরো প্যারা জুড়ে দেখেন, পুরো প্যাসেজ জুড়ে দেখেন, আর কোথাও সময়ের কথা উল্লেখ নেই। এখানে বলছে 30% অফ দ্য ভেহিকলস, মানে গাড়ির যত গাড়ি আছে তার 30%, কিন্তু সময়ের কথা বলে নাই। আর এখানে যে বলছে যে 90% অফ ইটস লাইফ, মানে জীবনের 90%, জীবনের 90%, মানে এটা একটা সময়ের উল্লেখ আছে। জীবনের 90% মানে সময়ের উল্লেখ। ওকে, সো at present the average car spends more than 90% of its life parked. বর্তমানে এভারেজে আপনার গাড়ি সময় ব্যয় করে তার জীবনের 90%-এর বেশি। সো একটা গাড়ি, ধরেন আপনি একটা গাড়ি কিনছেন, সেটা আপনি জীবনে কতক্ষণ চালান? বেশিরভাগ সময় এটা পার্কিং অবস্থায় থাকে। একটা বিমান দেখেন, বাংলাদেশ বিমান যেটা কানাডাতে ডিরেক্ট ফ্লাইট, আপনার ঢাকা থেকে সরাসরি টরন্টোতে আসে, আর তুরস্কে শুধুমাত্র থামে এক 1 ঘন্টার জন্য, সেখানে তেল উঠায়। সো সেই গাড়িটা আপনার আসতে লাগে হচ্ছে আপনার 21 ঘন্টা, যাইতে লাগে 18 ঘন্টা। এসে এখানে জাস্ট হচ্ছে 2-3 ঘন্টা, মানে এখানে আসে ল্যান্ড করে হচ্ছে দুপুর, ধরেন সকাল 11:30, 12টা, 1টার দিকে, আবার বিকাল 5টার সময়ই চলে যায়। আবার এই যে 21 ঘন্টা জার্নি করে আসলো, আবার 18 ঘন্টা একটানা যায়, আবার যে আপনার বাংলাদেশে একদিন থাকতে না থাকতেই তার আবার ল্যান্ডিং, মানে প্লেন স্টার্ট দিয়ে দেয় আবার আসার জন্য। তার মানে কি পরিমাণ একটা গাড়ি ইউজ হয়। যারা উবার চালায় প্রত্যেক দিন সে, সেই আল্লাহর বান্দা গাড়িটা চালাচ্ছে। আর আমাদের যাদের পার্সোনাল গাড়ি, যাদের ধরেন আপনার একটা বাইসাইকেল অথবা একটা আহ রিক্সা, অথবা হচ্ছে আপনার, না রিক্সা তো হচ্ছে পাবলিকলি চালায়, সেটা তো পার্সোনাল না, অথবা প্রাইভেট কার, অথবা আপনার মোটর সাইকেল, অথবা এগুলো জীবনে আপনি যতক্ষণ একটু বাইরে যান, একদিন ঘুরতে গেলেন বা অফিসে যাওয়ার সময় অল্প সময় আপনি গাড়ি চালান, বাকি পুরোটা সময় সেটা পার্কিং অবস্থায় থাকে। এর জন্য এটা বলেছে যে এভারেজে একটা পার্সোনাল গাড়ির প্রায় 90%-এর বেশি সময় পার্কিং অবস্থায় থাকে। সো এ কার ইজ নট ইন ইউজ, সো এ কার ইজ নট ইন ইউজ, একটা গাড়ি ব্যবহৃত হয় না। সো পার্কিং থাকা মানেই তো গাড়ি ব্যবহৃত হয় না। কি বলেন? আপনারা কি একমত যে একটা গাড়ি পার্কিং থাকে, পার্কড, মানে সিচুয়েশনটা বুঝাইছে, পার্ক থাকা মানে একটা গাড়ি ব্যবহৃত হয় না। আর অ্যামাউন্ট অফ টাইম, সো মোর দেন 90% অফ ইটস লাইফ, তার জীবনের 90%-এর বেশি সময়, তার জীবনের 90%-এর বেশি সময়, তার মানে হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম। আর ব্যবহৃত হয় না মানে হচ্ছে হোয়েন এ কার ইজ নট ইন ইউজ। তো তাহলে এইভাবে আমরা সময় ধরে ধরে গেলাম।
এখন আমাদের বাকি প্রশ্ন থাকলো অ্যাডভান্টেজ, আর আরেকটা হচ্ছে রেফারেন্স টু দা অপরচুনিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, আর হচ্ছে অ্যান এস্টিমেট অফ হাউ লং। হাউ লং এটাও হয়ে গেছে, তারপরে অপরচুনিটি এটাও হয়েছে, অ্যাডভান্টেজ এটাও হয়েছে। আর হচ্ছে এ সাজেশন দ্যাট ড্রাইভারলেস মে হ্যাভ ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার। এখন দেখেন এই ম্যানুফ্যাকচার কথাটা কোথায় বলা আছে, আর এই যে অপরচুনিটি বা সুযোগ, অপরচুনিটি মানেও কি অ্যাডভান্টেজ, আপনার সুযোগ সুবিধা এটা মানেও অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা। তো এই কথাটা কোথায় বলা আছে, এখানে অ্যাডভান্টেজ, এখানে অপরচুনিটি, এখানে হচ্ছে এই যে ম্যানুফ্যাকচার, এই তিনটা কথা কোথায় বলা আছে। সো অপরচুনিটি মানে অ্যাডভান্টেজ, এই যে দেখেন বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস, সো বেনিফিটস মানে হচ্ছে সুযোগ সুবিধা, আর বিয়ন্ড দি ডিরেক্ট বেনিফিটস মানে কি, তার মানে বেনিফিটস এর কথা আগেও কোথাও বলা আছে। অ্যাডভান্স হিউম্যান এরর, তারপর হচ্ছে ভেহিকল ক্যান ডু, আপনি একটু দেখবেন যে এই অ্যাডভান্টেজ এর এই কথাটা কোথায় বলা আছে। আচ্ছা, এখানে দেখেন দ্য মেসেজ টেকনোলজি 30% অফ নাম্বার অফ ট্রিপস কার শেয়ারিং উড বি, however the number of trips of being taken would probably increase, partly because empty vehicles would have to be moved from one customer to the mobility মিশিগান এই সেই হ্যান ত্যান, কোথাও মিলতেছে না মিলতেছে না, সো পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন। সো এজ এ consequence each vehicle would be used more intensively, ধরেন মিনিংও বুঝতেছি না কিন্তু পড়ে যাচ্ছি, তার মানে this faster rate of turnover may mean that vehicle production will not necessarily increase। ভেহিকল প্রোডাকশন মানে কি, প্রোডাকশন আর সিনোনিম, দুটো প্রোডাকশন আর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার, দুটা সিনোনিম। তো তাহলে আমাদের মিনিং অনুসারে কোনটা মিল পাইলাম, ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার মানে কি উৎপাদন করা, প্রডিউস মানেও কি উৎপাদন করা বা তৈরি করা। সেই প্রোডাকশনের কথাটা এখানে ছাড়া আর কোথাও নাই। সো এই এই আশেপাশে এখানে ছাড়া আর কোথাও নেই। অটোমেশন মে প্রম্পট আদার চেঞ্জেস ইন ভেহিকল ম্যানুফ্যাকচার ইফ ইউ মুভ টু এ মডেল, এটা ভিন্ন কথা। সো আপনার দ্য ফাস্টার রেট অফ টার্ন ওভার মে মিন দ্যাট দ্য ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারি ইনক্রিজ, অ্যাজ এ কনসেপ্ট ইজ ভেহিকল উড বি ইউজড মোর ইন্টেন্সিভলি, একটা গাড়ি তখন অনেক বেশি ব্যবহৃত হবে, অ্যান্ড মাইট নিড রিপ্লেসিং সুনার। এখন যেমন আপনার একটা গাড়ি বেশি ব্যবহৃত হচ্ছে না, একটা গাড়ি অনেক দিন ধরে চলতেছে, একটা গাড়ি অনেক দিন মানুষ চালাতে পারে, কিন্তু যখন একটা গাড়ি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হবে, কিন্তু তখন দ্রুত গাড়ি কিনতে হবে। তখন সে বলছে যে দ্য ফাস্টার রেট অফ টার্ন ওভার মানে কি দ্রুত চেঞ্জ হওয়া। যেমন হচ্ছে এমপ্লয়ি টার্ন ওভার কাকে বলে, যে একটা কোম্পানিতে একটা প্রতিষ্ঠানে এমপ্লয়ি কত দ্রুত চলে যায়। সো এই টার্ন ওভারটা খারাপ, টার্ন ওভার যাদের যত বেশি তাদের রিপুটেশন তত খারাপ। সো একটা কোম্পানির রেপুটেশন ধরে রাখার জন্য এমপ্লয়ি ধরে রাখতে হয়। সো এটাকে বলে টার্ন ওভার। সো এই গাড়িও ধরেন দ্রুত আসে আবার দ্রুত চলে যায়, দ্রুত আসে দ্রুত চলে যায়, মানে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। সো ফাস্টার রেট অফ টার্ন ওভার মে মিন দ্যাট ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারিলি ডিক্রিজ, এটা সাধারণত কি হবে না, ডিক্রিজ হবে না, প্রোডাকশনটা ডিক্রিজ হবে না। প্রোডাকশনটা ডিক্রিজ হবে না মানেই হচ্ছে কোনো ধরনের ইফেক্ট হবে না, ডিক্রিজ হবে না এটাও হচ্ছে একটা ইফেক্ট, আর বাড়বে না এটাও একটা ইফেক্ট, নো ইফেক্ট। সো ভেহিকলস ড্রাইভার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার, মানে গাড়ির উৎপাদনের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। সো এখানে আছে দেখেন গাড়ির উৎপাদনের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না প্রশ্নে আছে, আর এখানে বলছে যে ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারিলি ডিক্রিজ। এখন আপনি যদি ভাবেন যে ভাই প্যাসেজের মধ্যে তো ইফেক্ট কথাটা নাই, প্যাসেজের মধ্যে তো আপনার এই যে প্রোডাকশন কথা, ম্যানুফ্যাকচার কথাটাও নাই। সো ম্যানুফ্যাকচার একটা ওয়ার্ড আছে যেটা পরের প্যারার সাথে মেলে। তো অটোমেশন মে প্রম্পট আদার চেঞ্জেস ইন ভেহিকল ম্যানুফ্যাকচার ইফ ইউ মুভ টু এ মডেল আর কনজিউমার টেন্ডিং টু। সো এখানে মানুষের চলাফেরার কথা বলে এই ভেহিকল ম্যানুফ্যাকচারের কথা বলছে, যে একটা ভেহিকল ম্যানুফ্যাকচারটা কিভাবে তৈরি হবে সেটা চেঞ্জ হবে, কিন্তু গাড়ির উৎপাদনের যে বাড়বে কমবে ইফেক্ট পড়বে এই ধরনের কোনো কথা বলে নাই। সো প্রোডাকশনের কোনো কথা এখানে বলে নাই। সো এখানে আপনার
প্রশ্নে আছে নো ইফেক্ট অন নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড, এখানে প্যাসেজে আছে প্রোডাকশন উইল নট নেসেসারিলি ডিক্রিজ। তো প্রোডাকশন কমবে না, মানে হচ্ছে ওই ম্যানুফ্যাকচার বা প্রোডাকশনের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। রাকিবুল হাসান ভাই, হ্যাঁ প্রোডাকশন আছে, ম্যানুফ্যাকচার ওয়ার্ডটা আছে, ম্যানুফ্যাকচারের এই যে প্রম্পট আদার অন্য ধরনের পরিবর্তন হবে, তার মানুষ বসবে কিভাবে, মানুষ গাড়ি চালাবে কি, সেই ধরনের পরিবর্তন হবে। কিন্তু ওভারঅল প্রোডাকশন, ধরেন আগে 500টা গাড়ি বানাইতো, আর এখন মানুষ বেশি বেশি এই যে শেয়ারিং কার ইউজ করার কারণে যে গাড়ির সংখ্যা কমে যাবে, ব্যাপারটা এরকম না। বলছে যে চালকবিহীন গাড়ি হইলেও তখন একটা গাড়ি অনেকবার ব্যবহৃত হবে, যে কারণে আপনার গাড়ির সংখ্যা কমবে না। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আছে তাদেরকে সম পরিমাণ গাড়ি বানাতে হবে। এজন্য আনসারটা হচ্ছে কি, এই যে আপনার ডি নাম্বার। দেখেন তো বুঝছেন কিনা, না বুঝলে বলেন। ওকে, না বুঝলে বলেন। আর আদারওয়াইজ আমরা অন্য অন্য যে এখানে একটা আছে হচ্ছে আপনার বেনিফিটস অ্যাডভান্টেজেস অফ ড্রাইভেবল ভেহিকলস ইন্ডিভিজুয়াল রোডিস ইন্ডিভিজুয়াল মানে একাকী যারা গাড়ি ব্যবহার করে তাদের জন্য। আর হচ্ছে এই যে দেখেন এখানে পরের প্যারাতে, এটা তো আমি এর আগে অনেকবার করাইছি বা আজকে আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি ডিরেক্ট এটা বলতেছি, কিন্তু পরীক্ষার হলে আপনি কিভাবে এটা ডিরেক্ট পাবেন। পরীক্ষার হলে আপনি এই যে মিনিং ধরে যাবেন, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কিওয়ার্ড ধরে যাবেন, আর নাম্বার 3 হচ্ছে অলরেডি যে প্রশ্নের থেকে যে প্যাসেজ থেকে আনসার চলে আসছে সেগুলো বাদে আপনি দেখবেন যে কোথায় এটা আছে, যে আগের প্যাসেজ ছাড়া নতুন প্যাসেজ কোনগুলো আছে। আচ্ছা, সো এখানে দেখেন অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স, মানে একাকী যারা গাড়ি ব্যবহার করে তাদের জন্য। এখানে দেখেন একটা কথা অলরেডি বলাই আছে যে আপনার ইন্ডিভিজুয়াল এই যে পার্টিকুলার জার্নি, আর হচ্ছে আপনার নিড অফ ইন্ডিভিজুয়ালস। ওকে, সো দেখি পুরো কথাটা কি বলা আছে। অটোমেশন মে প্রম্পট আদার চেঞ্জেস ইন ভেহিকল ম্যানুফ্যাকচার। অটোমেশন মানে ড্রাইভারলেস কার্স, অটোমেশন অন্য পরিবর্তনেও এটা দ্রুততার সাথে করতে পারে। ইন ভেহিকল ম্যানুফ্যাকচার একটা গাড়ি কিভাবে তৈরি হবে, ইফ উই মুভ টু এ মডেল হোয়ার কনজিউমার্স আর টেন টু নট টু ওন এ সিঙ্গেল ভেহিকল, যখন একটা এমন একটা মডেলে যাব যেখানে একটা কনজিউমার্স মানে যারা গাড়ি চালায় ব্যবহার করে তারা ওন মানে নট টু ওন এ সিঙ্গেল ভেহিকল, যখন হচ্ছে একটা গাড়ি যখন নিজের না, বাট টু পারচেস অ্যাক্সেস টু এ রেঞ্জ অফ ভেহিকল থ্রু এ মোবিলিটি প্রোভাইডার, একটা নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি ভাড়া করতে হয়। ড্রাইভার্স উইল হ্যাভ দ্য ফ্রিডম, তো যে ড্রাইভার তার কি থাকবে, ফ্রিডম থাকবে, স্বাধীনতা থাকবে, টু সিলেক্ট ওয়ান একটা কিছু বাছাই করতে, দ্যাট বেস্ট সুটস দেয়ার নিডস, যেটা তাদের প্রয়োজন অনুসারে সবচেয়ে বেশি স্যুট করে ফর এ পার্টিকুলার জার্নি, একটা নির্দিষ্ট জার্নির জন্য। ওকে, সো আপনার যখন তারা এরকম ড্রাইভারলেস কার্স ইউজ করবে তখন তারা নিজেরাই সিলেক্ট করতে পারবে, নিজেরাই সিলেক্ট করতে পারবে যে কোন ধরনের গাড়ি তারা ব্যবহার করবে। ওকে, এবং ড্রাইভার্স উইল হ্যাভ ফ্রিডম, তাদের স্বাধীনতা থাকবে টু সিলেক্ট ওয়ান দ্যাট বেস্ট সুটস দেয়ার নিডস, তাদের প্রয়োজন অনুসারে কোনটা সবচেয়ে বেশি হচ্ছে আপনার স্যুট করে ফর এ পার্টিকুলার জার্নি, নির্দিষ্ট একটা জার্নিতে। তো ধরেন সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে,
সেখানে যে সে কি করবে বা কতটুকু সময় লাগবে, সো এগুলো সব সে নিজের মতো করেই সিলেক্ট করতে পারবে। সেই কথাটা কোথায় বলা আছে? মেনশন অফ ট্রাভেল ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। সো ইন্ডিভিজুয়াল রোড ইউজার্সদের জন্য আপনার নানান ধরনের সুযোগ সুবিধা। তো এখানেও দেখেন আপনার ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স, সিঙ্গেল ভেহিকল ড্রাইভার্স উইল হ্যাভ দ্য ফ্রিডম টু সিলেক্ট অন দ্যাট সুটস দেয়ার নিডস ফর এ পার্টিকুলার জার্নি। একটা জার্নিতে তাদের যেটা সবচেয়ে বেশি স্যুট করে। এটা অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকল। সো ড্রাইভারলেস ভেহিকল ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। সো ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স এর সাথে এটা ওভাবে মেলে না। সো রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট ফর ইচ ট্রিপ। এখানে বলেছে দেখেন পার্টিকুলার জার্নি, আর এখানে বলেছে ইচ ট্রিপ, প্রত্যেকটা ট্রিপে। তো প্রত্যেকটা ট্রিপে তার নিজের মতো করে সে চলতে পারবে। এখানে বলেছে ইচ ট্রিপ আর এখানে বলছে পার্টিকুলার জার্নি। সুটস দেয়ার নিডস ফর এ পার্টিকুলার জার্নি। প্রত্যেকটা জার্নিতে সে নিজের মতো করে শুট করতে পারে। আর এখানে আছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ। সো এই জন্য এখানে আনসারটা হবে এই যে 16 কোথায় আছে, ই নাম্বার, ই নাম্বার। ওকে, দেখেন এখানেই আবার বলা আছে যে since for most of the time most of the seats in most cars are unoccupied, যেহেতু বেশিরভাগ সময় বেশিরভাগ গাড়ির বেশিরভাগ সিট আনঅকুপাইড থাকে, ব্যবহৃত হয় না। যেমন কানাডাতে আমরা যেটা দেখি যে প্রায় আহ, প্রত্যেক মাথা পিছু অর্ধেক করে গাড়ি, মানে দুইজনের, ধরেন একটা ফ্যামিলিতে যদি 4 জন থাকে সেখানে নর্মালি 2টা গাড়ি থাকে। 4 জনের জন্য অনেক সময় অনেক জায়গায় 3টা 4টাও গাড়িও থাকে, যে মানুষ 4টা 4টা গাড়ি, মানুষ 3জন 3টা গাড়ি। So, কিন্তু তাহলে একটা মানুষ যদি একটা গাড়ি চালায়, একটা গাড়িতে 4টা 5টা 6টা সিট থাকে। সো এই 6টা সিটে গাড়ি চলতেছে ঠিকই, কিন্তু মানুষ যাচ্ছে একজন। তো দিস মে বুস্ট প্রোডাকশন অফ এ স্মলার more efficient range of vehicles that suit the needs of individuals. Specialized vehicles may then be available for exceptional journeys, such as going on a family camping trip or helping a son or daughter move to university. সো যেখানে একটা মানুষকে একটা স্পেশালাইজড ভেহিকল, যেখানে একটা আলাদা আলাদা করে মানুষকে হেল্প করা যাবে, কোনো হেল্পিং এ সান অর ডটার মুভ টু ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটিতে যাচ্ছে অথবা কোনো ট্রিপে যাচ্ছে। সো এগুলো নিড অফ ইন্ডিভিজুয়ালস, মানে একাকী প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা করে তাদের হেল্প করার সুযোগ আসে আছে মোর ইফিশিয়েন্ট রেঞ্জ অফ দ্যাট সুট দ্য নিডস অফ ইন্ডিভিজুয়ালস। সো এক একজনের জন্য যেটা যেটা সুবিধা সেটা সেটা তাদেরকে এখান থেকে হেল্প করা যাবে। ওকে, তো এখানে বলেছে মানুষের কথা, যে এক একটা মানুষকে স্পেশাল ভাবে হেল্প করা যাবে। এই যে মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস অফ ডাইভার্সিটি ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। সো ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স মানে হচ্ছে আপনার এই যে এখানে যেটা বলেছে যে নিড অফ ইন্ডিভিজুয়ালস, নিড অফ ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, সরি, নিড অফ ইন্ডিভিজুয়ালস, নিড অফ ইন্ডিভিজুয়ালস মানেই হচ্ছে, নিড অফ ইন্ডিভিজুয়ালস মানেই হচ্ছে suit the needs of individuals. নিড অফ ইন্ডিভিজুয়ালস এটার মানে হচ্ছে কি এই যে ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স এর জন্য অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস অফ ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স, মাঝখানে কথাটা উঠাই দিলাম সহজে বোঝার জন্য। দেখেন, নিড অফ ইন্ডিভিজুয়ালস মানে অ্যাডভান্টেজ অফ ড্রাইভার ক্লাস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। এই ধরনের একটা কথা যদি এক জায়গায় পান, সাধারণত অন্য জায়গায় সেম টাইপস এর কথা থাকে না, খুব রেয়ার। সো একটু যদি কোথাও মিলে যায় সাধারণত সেটাই আনসার। এখানে এই টাইপস এর প্রশ্নের এটাই সুবিধা।
এনি কোশ্চেন? রাকিবুল হাসান ভাই বলছেন আবির কিওয়ার্ড ধরে গেলেই খুব একটা পারা যায় না, বিকজ কিওয়ার্ড সব প্যারাফ্রেজ করা, সো মিনিং বুঝতে হবে। জি জি ভাই, অবশ্যই অবশ্যই ভাই, মিনিং বুঝতে হবে। বাট হচ্ছে মানে মিনিংও ধরবেন, কিওয়ার্ডটাও নেবেন, মানে সবই আপনার হচ্ছে যা যা এখানে সুবিধা আছে। নো প্রবলেম ভাই। কানাডাতে সবাই সবাইকে নাম ধরেই ডাকে, বরং নাম না ধরলেই বরং সবাই মাইন্ড করে। আপনি ধরেন আহ, একটা অর্ধেক কালচার ফলো করে ফেলছেন, এটা গুড, নো প্রবলেম। সো নিড অফ ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে এই যে এক এক ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স দের অ্যাডভান্টেজ, এই দুটা সেম কথা। এনি কোশ্চেন? আচ্ছা, অনেকেই বলতেছিলেন 5 নাম্বারটা হচ্ছে আপনি বোঝেন নাই, 5 নাম্বার যে ট্রিক্সটা এখানে দেয়া আছে। 5 নাম্বার ট্রিক্স হচ্ছে, দেখেন রাকিব ভাই, মানে প্রত্যেক প্যারা থেকে আনসার হবে। আপনি ধরেন ফিলিং দ্য ব্লাঙ্কস আনসার করছেন, এমসিকিউ আনসার করছেন, এখানে আপনার এই যে এখানে ধরেন আপনার কয়টা আছে, এখানে আপনার এই যে 7টা প্যারা আছে। ধরেন এই জি নাম্বার থেকে কোনো না কোনো আনসার চলে আসছে, এফ নাম্বার থেকে কোনো না কোনো আনসার আসছে, সো আপনার এই এ নাম্বার থেকেও আসছে, ঠিক আছে, বি নাম্বার থেকেও আসছে। এখন কোথায় বাকি আছে, কোন প্যারা থেকে কোনো প্রশ্নের আনসার আসে নাই, সি নাম্বার প্যারায় কোনো প্রশ্নের আনসার আসে নাই, ডি নাম্বার প্যারায় কোনো প্রশ্নের আনসার আসে নাই। সো তখন আপনি শেষের প্রশ্নের জন্য এই যে এই সি নাম্বারে খুঁজবেন, যেহেতু সি থেকে এখনো কোনো প্রশ্নের আনসার আসে নাই, যেহেতু ডি থেকে এখনো কোনো প্রশ্নের আনসার আসে নাই, এই জন্য আপনি এইভাবেই খুঁজতে থাকবেন। ঠিক আছে ভাই? এনি কোশ্চেন? বলেন এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর সামনে 14 তারিখ, 14 মার্চ, সেই পরশুদিন শুক্রবারে, পরের শুক্রবার থেকে ইনশাল্লাহ আমাদের একটা ফুল কোর্স শুরু হবে। আমাদের ডিসকাউন্টে, রমজান উপলক্ষে 50% ডিসকাউন্টে কোর্সটা শুরু হচ্ছে। আপনাদের যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, কাইন্ডলি বললে আমরা কৃতজ্ঞ থাকবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে ওভারঅল রিডিং এর কি সমস্যা সেটা নিয়ে হচ্ছে আমরা একটা হচ্ছে ওভারঅল একটা ব্রিফ করব। ঠিক আছে ভাই? এনি কোশ্চেন? এভাবে পড়তে থাকেন, হ্যাঁ। আর হচ্ছে যে কোনো সমস্যা হয় আমাদের জানান। আহ, আমরা হচ্ছে এভাবে ইনশাল্লাহ চেষ্টা করব। কতদিন প্র্যাকটিস করে মক টেস্ট দেওয়া উচিত? আহ, ভাই এই যে কেবলই তো রিপিট করলাম, সালাউদ্দিন ভাই, কেবলই তো রিপিট করলাম। বললাম যে ধরেন এখানে 5টা প্যারা, 5টা প্যারা, আচ্ছা আরো সহজ করে বুঝেন। এমসিকিউ রুটিন অনুসারে করাবো ভাই, রুটিনটা দেখেন, আমাদের রুটিন অনুসারে এমসিকিউ ক্লাস হবে। আচ্ছা দেখেন, ধরেন এখানে 3টা প্যারা আছে সালাউদ্দিন ভাই, এ, বি, সি, 3টা প্যারা আছে। এখন এ নাম্বার থেকেও কোনো না কোনো প্রশ্নের আনসার আপনি পাইছেন, সি থেকেও কোনো না কোনো প্রশ্নের আনসার আপনি পাইছেন। এখন প্রশ্ন বাকি আছে একটা, আর প্যারা বাকি আছে একটা, সো সি এর আনসার কোথা থেকে থাকার সম্ভাবনা বলেন? সি এর আনসার এই বি থেকেই থাকার সম্ভাবনা। বুঝতে পারছেন ভাই? বুঝছেন কি ভাই? এইটা, যে শেষের দিকে এসে দেখবেন কোন প্যারা বাকি আছে আর কোন প্রশ্ন বাকি আছে। আল্লাহ। কোশ্চেন 1 আর অপশন 2টা বাকি থাকে, তাহলে 2টা থেকেই পড়তে হবে।
এটা একটা ট্রিক্স, কিন্তু এটা থেকে একটাই পাবেন ব্যাপারটা এরকম না। যদি এরকম থাকে তখন দুইটাই পড়তে হবে, কিছুই করার নেই। তো ভাই, শুধু টিপস টিক্স এর দিকে মনোযোগী হবেন না, টিপস টিক্স গুলা জানেন, কিন্তু পাশাপাশি আপনার হচ্ছে যত মিনিং আছে মিনিংটা নিয়ে একটু সময়, যদি মিনিং নিয়ে সময় না দেন, তাহলে দেখবেন যে অনেক টিচারের চেয়ে আপনি ভালো টিপস টিক্স জানেন, অনেক টিচারকেও টিপস টিক্স শিখাইতে পারেন, কিন্তু আপনার রিডিং এর আনসার ভালো হয় না, আপনার মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই, তাহলে কি লাভ হলো, তাই না? সো ইমপ্রুভমেন্ট তো আপনার দরকার। এজন্য মিনিং এর দিকে নজর দিবেন, তাহলে ইমপ্রুভমেন্ট হবে, আসল ইমপ্রুভমেন্ট, মানে যে কোনো প্যাসেজ আসুক, সহজ কঠিন ডাজেন্ট ম্যাটার, পরীক্ষায় ভালো করবেন। আর শুধু টিপস টিক্স এর নিয়ে বসে থাকলে আপনার খুব বেশি ভালো হওয়ার চান্স কম। আর কারো কোনো কোশ্চেন? সবাই আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমার জন্য, আমার বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, সবার কাছে দোয়া চাই। সবাই মেহরবানি করে দোয়া করবেন। যেমন আল্লাহ সহজ করুন। জি ভাই, ক্লাস শেষ, যাদের কারো কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারে, আর যদি কোনো কোশ্চেন থাকলে তো বলতে পারে। আর কারো কোনো কোশ্চেন? ওকে। রাকিব আলম ভাইয়া, আপনার যে কোনো ম্যাটেরিয়ালস লাগুক, যাই কিছু লাগুক না কেন, অফিস অফ হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, অবশ্যই পেয়ে যাবেন। প্যারাফ্রেজ, বাংলা অনুবাদ, তারপরে হচ্ছে ভোকাবুলারি, ক্লাস ম্যাটেরিয়ালস, ক্লাস রেকর্ড, সবকিছু এই যে আমাদের এখানে অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখানে নক দেন। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। 15 আনসারটা বুঝি নাই। 15তে কি আছে? সেভারাল অ্যাডভান্টেজ অফ ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স মানে একাকী যারা ব্যবহার করে, রোড ব্যবহার করে, হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। এখানে দেখেন, বলছে যে এই যে পার্টিকুলার জার্নিতে আপনার যারা মোবিলিটি বা হচ্ছে যাদের চলতে সমস্যা, তাদের জন্য এখানে সুবিধার কথা বলছে, যে নিডস অফ ইন্ডিভিজুয়ালস।
দেখেন, ওমর ফারুক হৃদয় ভাই, ওমর ফারুক আমাদের মেবি 11 থেকে 19 পর্যন্ত অনুবাদ, রাকিব আলম। আপনি দেখেন এই যে ওমর ফারুক হৃদয় ভাই এখানে বলেছে যে আপনার নিডস অফ ইন্ডিভিজুয়ালস, এখানে বলছে নিডস অফ ইন্ডিভিজুয়ালস, আর প্রশ্নে বলছে যে ইন্ডিভিজুয়াল রোড ইউজার্সদের অ্যাডভান্টেজ। সো নিডস অফ ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স তাদের সুযোগ সুবিধা দেয়, এর মেনশন করা আছে। তার মানে ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স মানে তো নিডস অফ ইন্ডিভিজুয়ালস, তাই না ভাই? আনসার শিটে বি দেয়া। আচ্ছা, ইফ দ্য ভেহিকল হুজ ডুয়ার চ্যালেঞ্জ বাই এক্সিস্টিং পলিমার সাসেস ওল্ডার অর ডিস, সরি সরি, এইটার আনসার বি হবে। এই যে সাসেস ওল্ডার অর ডিসএবল ট্রাভেলার্স মে বি টু এনজয় সিগনিফিকেন্টলি গ্রেটার ট্রাভেল অটোনমি। গ্রেটার ট্রাভেল অটোনমি মানে হচ্ছে নিজে নিজে চলতে পারা। সরি ভাই, ভুল হয়ে গেছে। এটার আনসার হবে হচ্ছে বি নাম্বার। এই যে ডিসেবল ট্রাভেলার্স আর সিগনিফিকেন্ট গ্রেটার ট্রাভেল অটোনমি, এটার মানে হচ্ছে আনসার হবে বি নাম্বার। সরি ফর দ্যাট। জি ভাই, আমার ভুল হয়েছে, আনসারটা হবে বি। সরি ফর দ্যাট। আমি ঠিক করে দিচ্ছি। ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স, এটার সাথে এটা মানে ওয়ার্ডটা মিল থাকলেও এটা আনসার হবে ডিজ ওল্ডার আর ডিসেবল ট্রাভেলার্স অনলি সিগনিফিকেন্টলি গেটার ট্রাভেল অটোনমি, মানে ইন্ডিভিজুয়াল অটোনমি ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল, এখানে এটা আনসার হবে। সরি, আমার ভুল হয়েছে ভাই। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটা আবার বলে দিব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।